ক্লাস হয় না? ওকে, এখানে একটু দেখেন, আমরা এখানে একটু নিয়মটা পড়াই দিই। এখানে তিনটা নিয়ম একসাথে পড়াই দিচ্ছি। ইচ, এভরি, বডি, ওয়ান, থিং, জিরান্ড, ইনফিনিটিভ। যদি কোনো বাক্যে এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে বসে, ভার্ব সর্বদা কি হয় জানেন? ভার্ব সর্বদা সিঙ্গুলার। সিঙ্গুলার হয়। কালকে এই নিয়ম থেকে একখানা কোশ্চেন পাবেন। ইচ, ইচ অফ দ্য বয়, এভরি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, ওয়ান, মানে ওয়ান বাচক সব, ইজ বাচক সব, এভরি বাচক সব, থিং বাচক সব, সামথিং, এনিথিং, নাথিং। ঠিক আছে? জি স্যার। জিরান, ভার্ব প্লাস আইনজি এবং ইনফিনিটিভ যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, ভার্ব সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। এখানে আসেন, এভরিবডি যেহেতু আছে, অবশ্যই আর হবে না, অবশ্যই হ্যাভ হবে না, কেটে দিলাম। এই হ্যাজ এর পর আপনি জানেন এই হ্যাজ, এই হ্যাভ এবং হ্যাজ এর পর কিন্তু ভার্বের বি থ্রি বসাতে হয়। এটা কিন্তু বি থ্রি না, এটা হলো ভি টু। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, এটা অ্যান্সার করেন। একটু দ্রুত কমেন্ট করো সবাই। ওকে, স্যার পাচ্ছি দেখেন না এই স্যার। যে বাক্যটি আছে, এই যে বিফোর, বিফোর অর্থ কি? বিফোর অর্থ যেহেতু আগে, যেহেতু বিফোর অর্থ আগে, এই জন্য আগে লাগবে পাস্ট পারফেক্ট। বিফোর অর্থ যেহেতু আগে, আগে লাগবে হলো পাস্ট পারফেক্ট এবং পরে হলো পাস্ট ইনফিনিট। পরে কি লাগবে? পাস্ট ইনফিনিট। তাহলে এই দেখেন বিফোর খোঁজেন, এই বিফোর খুঁজলাম, আগে পাস্ট পারফেক্ট নাই, দেখেন এটা কেটে দিলাম। এই বিফোর আছে, আগে পাস্ট পারফেক্ট নাই, কেটে দিলাম। বিফোর আছে, আগে পাস্ট পারফেক্ট আছে না, এটা আছে। দেখেন এখানে বিফোর আছে, আগে পাস্ট পারফেক্ট নাই, এটাও কেটে দিলাম। এটা একটাই তো আছে, পরটা দেখেন ইনফিনিট আছে। বিফোর অর্থ আগে, এই কারণে তার আগের অংশ সর্বদা পাস্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনফিনিট টেন্স। আগের অংশ পাস্ট পারফেক্ট, পরবর্তী অংশ পাস্ট ইনফিনিট টেন্স। 10টা ক্লাসে যে ইনফরমেশন নিচ্ছেন, একটা ক্লাসে তার থেকে বেশি ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে? সো নিজেরা ওইভাবে একটু মনোযোগ দেন, আল্লাহ দিলে কালকে 5-7 মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী বাক্যতে চলে গেলাম। সবাই এই বাক্যটি সলভ করবেন, সবাই এই বাক্যটি সলভ করবেন। থাকো থাকো রে। ওকে, এখন এখানে একটু দেখেন, আমি আলোচনা করে দিচ্ছি। এখানে এই দেখেন মেড অফ এবং মেড মেড ফ্রম, এখানে ছোট করে লিখেন একই, এখানে লিখেন ভিন্ন। শুনেন, চাইলে এখানে একটা নোট আগে লিখেন। নোটে লিখবেন উৎপন্ন বস্তু ও কাঁচামাল, লিখেন এই যে বস্তু ও কাঁচামাল। উৎপন্ন বস্তু এবং কাঁচামাল যদি দেখতে একই হয় অফ, ভিন্ন হলে ফ্রম। উৎপন্ন বস্তু এবং কাঁচামাল যদি দেখতে একই রকম হয় তাহলে অফ, ভিন্ন হলে ফ্রম। উৎপন্ন বস্তু এবং কাঁচামাল যদি দেখতে একই রকম হয় তাহলে অফ, ভিন্ন হলে ফ্রম। এইবার এখানে আসেন, এই যে কাগজ, সবাই একটু মুখে বলবেন
বলেন এই যে কাগজ আর বাঁশ দেখতে কি একই রকম? না না স্যার। স্যার। না স্যার। কাগজ আর বাঁশ যদি ভিন্ন ভিন্ন হলে কি হবে? ফ্রম। তাহলে ফ্রম From. খুঁজেন। যদি বাক্যটা এমন হয়, দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড, তাহলে বলেন এটা কি হবে অ্যান্সার? স্যার অফ। এই যে মেয়েদের কানের দুল আর স্বর্ণের কালার কিন্তু একই রকম কিনা বলেন? Yes, sir. দুল আর স্বর্ণ কিন্তু দেখতে একই রকম, এই কারণে এটা অ্যান্সার কি হবে? অফ হবে Of. স্যার। আশা করি বোঝাতে পেরেছি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার, এই জিনিসের জন্য ডান। হ্যাঁ, এটা করেন সবাই। স্যার কিছু কিছু জায়গায় মেড বাই চায়না লেখা থাকে। এটা তো লিখে ওই, এটা ওই ফরমেশন না, ওটা তো লিখে প্যাসিভের কারণে বাই বাই চায়না লেখা থাকে। মেড বাই কোরিয়া লেখা থাকে না, সেটা তো থাকে। তখন তো আপনার অফ এবং ফর এর পার্থক্য কাজ করবে না। বলেন তো এই বাক্যটি অ্যান্সার কে একটু একটু দ্রুত করেন। পারি না স্যার। পারেন না, না পারলে তো চাকরি তো পাইতে হবে। পারেন এই কথা, এর থেকে আর কোনো মানে এর থেকেও দামি কথা প্রয়োজন, পারতে হবে চাকরি পেতে হলে। কোনো শর্টকাট কোনো উপায় নেই, পারতেই হবে। শুনেন, এই যে ইউ, ইউ যখন আর মতো আচরণ করে, ইউ যখন আর মতো আচরণ করে তখন তার আগে এন হয়। যেমন আমব্রেলা, এটা কিন্তু এই জন্য এখানে এন। তখন বললাম আপন, আপন মানে কিন্তু এই জন্য এন। বললাম আপার, আপার মানে আ এই জন্য কি হলো এন। কিন্তু ভাইয়া যদি হয় ইউনিক, ইউ এন আই, ইউনিক, ইউ এন আই ও এন ইউনিয়ন, ইউ এন আই ইউনি, VER SEL ইউনিভার্সাল, দেখেন এই ইউ আর উচ্চারণ যখন ইউর মতো হয়, এই ইউ আর উচ্চারণ যখন কার মতো হয়? ইউর মতো ইউ এর হয়, তখন তার আগে পরে থাকে। দেখেন ইউ, এখানে হলো ইউ, এখানে হলো ইউ, এখানে ইউ আছে, ইউ হলো এ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি, এমন অসংখ্য লক্ষ কোটি ওয়ার্ড আছে। আমার প্রশ্ন হলো ইউ যখন তার নিজের মতো উচ্চারিত হবে তখন এ, আর মতো উচ্চারিত হলো এন। তাহলে আসেন সবার আগে এটা কেটে দিলাম। 6 নম্বর। দেখেন এই যে ইউনিক, এটা এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের কিন্তু কখনো ডিগ্রি হয় না, এই জন্য এটা হবে না, ঠিক আছে? জি স্যার। আবার এই ইউনিক যে কথাটা দেখেন, ভেরি ইউনিক, এই কথাটা আপনার যুক্তিযুক্ত না বা অর্থপূর্ণ না, এই জন্য অ্যান্সার হলো বি। ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওকে, হ্যাঁ, এটা এটা কি লেখা হয়েছে এটা? এটা ভুলে গেছিলাম স্যার, নিয়ম জানা আছে। হ্যাঁ, তাহলে এটা করেন, এটা কিন্তু লেখাইছি, এই নিয়মটা আগে একবার হয়েছে, এই নিয়মটা আগে একবার পড়ানো হয়েছে। আগে বাক্যটা পড়েন, কষ্ট করে হলো বাক্যটা পড়বেন আগে, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন না পড়ে আমরা খুব লাফালাফি করতে চাই, প্রশ্ন সলভ করতে চাই, এটা কোনোভাবেই কাম্য না। হ্যাঁ, একটু একটু দ্রুত করেন সবাই।
কি এই বাক্যটা কি ধরতে পারতেছেন না এখনো? স্যার ধরতে সমস্যা হচ্ছে তো। এই আগে এই অংশ বলেন, বলছে দ্য অনলি ইরর অফ দ্য সেন্টেন্স। এই বাক্যের ভুলটা একটু বের করেন। আমি আজকে লেখাইছি নিয়মটা, আজকে আমি লেখাইছি স্যার স্যার এ ভুলটা। আপনার মুখে কথা নিব না, আমি কমেন্টে সব লিখতে হবে, কারণ সবাই কিন্তু চিন্তার খোরাক দিতে হবে আপনাকে। আপনি জানেন এই যে ওয়ান অফ, এই ওয়ান অফ এর পর নাউন প্রনাউনটা কিন্তু সবসময় প্লুরাল, এই জন্য ওয়ান অফ রিকমেন্ডেশন এটা হলে হয়তো সঠিক, যেহেতু হয় না সো এটাই ভুল, এই কারণে এটাই উত্তর। ওয়ান অফ এর পর নাউন প্রনাউনটা হলো প্লুরাল, কিন্তু দেখেন এই যে ভার্বটা কিন্তু সিঙ্গুলার আছে, দেখছেন? ওয়ান অফ এর পর নাউন প্রনাউনটা হলো প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, এই জন্য এখানে রিকমেন্ডেশনস এখানে এসটা তারা দেয় নাই, এটাই ভুল। বুঝছেন যে কোনটা ভুল, ভুলটা বের করতে বলছে। পরেরটা আসুন, সবাই এই বাক্যটি সলভ করেন। হ্যাঁ বলেন তো এটা কি হবে অ্যান্সার? ঘ নম্বর স্যার। এই মুখে কোনো কথা বলবেন না, মুখের কথা কোনোভাবেই এলাও না। মুখের কথা কোনোভাবে এলাও না। আগে সবাই নিয়মটা একটু লিখে নেন, যে ভাষার পূর্বে আর্টিকেল বসে না কিন্তু জাতির পূর্বে আর্টিকেল বসে, একটু লিখেন। ভাষার পূর্বে আর্টিকেল বসে না কিন্তু জাতির পূর্বে আর্টিকেল বসে, একটু লিখেন। ভাষার পূর্বে আর্টিকেল বসে না কিন্তু জাতির পূর্বে আর্টিকেল বসে। স্যার কি স্যার? আপনারা যারা কমেন্ট করছে কারো কি কমেন্ট সঠিক হয় না স্যার? যাদের সঠিক হচ্ছে তাদের নামটাও একবারও বলেন না স্যার, কেন স্যার? না না, আমি যারা ভুল করে আমি শুধু ওটাই বলি, ঠিক আছে? আপনি সঠিক উত্তর বলার কি আমার তো আর কোনো কাজ নাই, যে ভুল করে আমি তারাই ইয়ে দিই, আর অ্যাটাক তাহলে দিই। আমরা ইন্সপায়ার হইতাম স্যার, আমাদের যদি হ্যাঁ বলেন কি? তাদের ইন্সপায়ার হইতো তারা স্যার। না না, সবার কমেন্ট তো পড়া যাবে না রে ভাই, এখন সঠিক উত্তর তো পড়তে গেলে তো আমার কমেন্টই পড়া লাগবে। তাহলে দেখেন এখানে, দেখেন এখানে বলছে সে স্পিক্স ইংলিশ। এই যে ভাষা, ভাষার পূর্বে কিন্তু আর্টিকেল হয় না, রাইট? সে স্পিক্স ইংলিশ, দা ইংলিশ হবে না, কারণটা কি? ভাষার পূর্বে আর্টিকেল হয় না, সে স্পিক দা ইংলিশ, কথা বলে, এটাও না। সে স্পিক ইংলিশ হতে পারে, মানে এই যে ইংলিশটা, এই যে ইংলিশটা, এই ইংলিশ মানে ভাষা ইংলিশ, ঠিক আছে? আর ভাষার পূর্বে আর্টিকেল হয় না, এই জন্য ক্রস বলছি, ঠিক আছে? এখন কার মতো কথা বলে? ইংরেজদের মতো। ইংরেজ মানে জাতি, জাতিরা কি হয়? দা হয়। তার মানে সে স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ হলে হতো সঠিক উত্তর, দা ইংলিশ এখানে নাই, কারণ জাতির পূর্বে দা লাগে। এটা তো আগেই কাটা, এটাও আগেই কাটা, এই যে লাইক দ্য ইংলিশ, এটা হলো ডি, এটা সঠিক উত্তর। সবাই কি এই বাক্যটি ক্লিয়ার? তবে আমি কিন্তু একটা কথা বলি, আপনারা মানে 12-14 জন যারাই আছেন লাইনে, আপনারা কিন্তু সবাই কিন্তু কমেন্ট করেন না, বা সবাই কিন্তু অ্যাক্টিভ না ক্লাসে, কারণ আমরা তো সারাদিনই ক্লাস নেই, আমরা চেহারা দেখলে বলে দিতে পারি, ঠিক আছে? এখন স্টুডেন্টরা যত বেশি ইয়ে থাকবে, অ্যাক্টিভ থাকবে, শিক্ষক তত বেশি কি
আপনার সাথে কমিউনিকেট করতে পারবে, কিন্তু আপনারা দেখি চুপচাপ থাকেন, কেউ কোনো রকমের বলেন না। আমার প্রত্যেকটা নিয়ম, প্রশ্ন এক একটা রুলস, কিন্তু আপনারা তো, আপনাদের তো দায়িত্ব আছে। হ্যাঁ, চাকরি শেষ দিকে গিয়ে পাবে আর কি। এখন তো মাত্র পড়াশোনা শেষ করলো না, কদিন আগে চাকরি বাজারটা দেখুক। হ্যাঁ, দেখেন এটা আমরা পড়াইছি যে মেয়ের একটা নাউন, এই নাউনের পূর্বে সবসময় কি হয় বলেন তো? নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয় না? ম্যান একটা নাউন, আর নাউনের পূর্বে কেয়ামতের আগের দিন পর্যন্ত অ্যাডজেক্টিভ হয়। নাউনের পূর্বে কেয়ামতের আগের দিন পর্যন্ত অ্যাডজেক্টিভ হয়, তো অ্যান্সার হলো অ্যাডজেক্টিভ। তাসলিম কক্স, এটা নাউন কেমনে একটু বুঝাবেন? আবার কোন ওয়ার্ডের স্যার শেষে আমি বলতে এবিএল পারি। অ্যাভিল থাকলো তা অ্যাডজেক্টিভ হয়। কোন ওয়ার্ডের শেষে এবিএল থাকলো অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিবেন না, ঠিক আছে? মনোযোগ ক্লাসে না দিয়ে বলবেন যে দ্রুত হয়, আস্তে হয়, এগুলো বলবেন, ঠিক আছে? ওকে, কারণ এখন অনলাইনের দুনিয়া, আপনি চাইলে একটা কথা বলে ফেলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু সবসময় কথা বলার আগে বিবেচনা প্রসূত কথা বলতে হয়, আর কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও চিন্তা করা উচিত। দেখেন এখানে কি বলছে, এই অ্যাভাব কি, এই অ্যাড্রেস ঠিকানা নাউন, আর নাউনের পূর্বে সবসময় কি অ্যাডজেক্টিভ হয় না? অ্যাড্রেস ঠিকানা নাউন, নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ হয়। এই দা, এটা একটা ডিটারমিনার। এরপর ওয়ার্ড আছে কয়টা? এই প্রথম ওয়ার্ড, এই জন্য প্রথমটার নাম কি হয়? অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয়টার নাম কি হয়? নাউন হয়। সো এই অ্যাভাব, এটা এখানে অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা করেন, এটা করেন। হ্যাঁ, সবাই তাহলে এই বাক্যটি একটু সলভ করবেন। আর্মিন আক্তার, সব খালি নাউন দিবেন? হ্যাঁ, সবাই এখানে একটু দেখেন, এই যে স্যাট, এটা একটা মেইন ভার্ব, সরি হ্যাঁ, এটা একটা নর্মাল ভার্ব, আর এই নর্মাল ভার্বের পর সর্বদা অ্যাডভার্ব হয়। নর্মাল ভার্বের পর সর্বদা কি হয়? অ্যাডভার্ব হয়। লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে সকল ভার্বকে বলা হয় নর্মাল ভার্ব, আর নর্মাল ভার্বের পর সর্বদা কি হয়? অ্যাডভার্ব হয়। এক, দ্বিতীয় কথা হলো ভিজিল্যান্ট, BIGILANT, ভিজিল্যান্ট। যদি কোন একটা ওয়ার্ডের শেষে ANT থাকে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস LOI তাকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস LOI কি বলে? অ্যাডভার্ব বলে। আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ প্লাস এলয় যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়? অ্যাডভার্ব বলে, ঠিক আছে? আর নাউন প্লাস এলয় হলো তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন এই যে হোম অর্থ বাড়ি, এই হোম নাউন, নাউন প্লাস এলয় হোমলি, এটা অ্যাডজেক্টিভ। বাট এই ভিজিল্যান্ট সতর্ক একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ প্লাস এলয় সমান সমান অ্যাডভার্ব হয়, সো এটা এই কারণে অ্যাডভার্ব। আবার এটা একটা নর্মাল ভার্ব, নর্মাল ভার্ব এরপর সর্বদা অ্যাডভার্ব হয়। এই জিনিস আপনাদের 1 নাম্বার লেকচারে পড়ানো হয়েছে। আমি পড়াই বা যিনি পড়ান অবশ্যই পড়িয়েছেন, ঠিক আছে? ধন্যবাদ। তাহলে এটা অ্যান্সার করবেন, এটা অ্যান্সার করবেন। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে পাঠতে হবে এখানেই। দেখেন এই যে ওয়েন্ট,
ওয়েন্ট এটা একটা নর্মাল ভার্ব, আর এই নর্মাল ভার্ব এর পর সর্বদা কি হয়? অ্যাডভার্ব হয়। নর্মাল ভার্ব এর পর সর্বদা কি হয়? অ্যাডভার্ব হয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথাটা ভালো মতো বুঝেন। কোন একটা বাক্যের মেইন ভার্বকে হয়ার দ্বারা, কোন একটা বাক্যের মেইন ভার্বকে হয়ার দ্বারা বা কোথায় দ্বারা প্রশ্ন করলে, কোন একটা বাক্যের মেইন ভার্বকে হয়ার দ্বারা বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তার নাম কি? অ্যাডভার্ব অফ প্লেস। যেমন ওয়েন্ট, ওয়েন্টের মেইন ফর্ম কি? গো না? গো অর্থ যাওয়া। বলেন যে সে কোথায় গেছে? নিচে গেছে। নিচে, নিচে একটা অ্যাডভার্ব, শুধু এটা অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। কোন একটা বাক্যের মেইন ভার্বকে যদি আপনারা কি দ্বারা, হয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবেন তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আরো একটা এক্সাম্পল শিখাচ্ছি এখানে দেখেন। হি ওয়েন্ট হোম। এই ওয়েন্ট অর্থ যাওয়া। বলেন সে কোথায় গেছে? বাড়ি গেছে। বাড়ি এখানে অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব না, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এর বাংলা হলো অধিকরণ কারক। অধিকরণ কারকের সংজ্ঞা কি? ক্রিয়া সংগঠনের স্থান, কাল, আদারকে বলা হয় অধিকরণ কারক। এই যে হোম, বাড়ি একটা স্থান। সকালে সূর্য ওঠে, সকাল, কাল, টেন্স, ঠিক আছে, এগুলাই। কিন্তু কখনো এই জিনিস পড়বেন না, কারণ আপনার তো পড়তে ভালোই লাগে না, সময় তো দিবেন না। ওকে, আশা করি এটা তাহলে ক্লিয়ার। ওকে, সবাই তাহলে এই বাক্যটি দেখবেন। এটা হলো ভয়েসের প্রশ্ন। আর কি শেষ হয়ে গেল এখনো? জি স্যার, আপনার কি এখনো শেষ হয় নাই? ও এখনো সারা শুরুই হয় নাকি? শেষ করবে তাহলে কখন? হ্যাঁ, এখানে একটু দেখেন, এই যে বাক্যটা আছে, একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি এমন হয়। দেখেন, প্রথমে হয় সাবজেক্ট, তারপর হয় ভার্ব, তারপর হয় অবজেক্ট। এটা হলো একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি? প্রথম হলো অবজেক্টের সাবজেক্ট, প্রথম হলো অবজেক্টের সাবজেক্ট লাগবে, তারপর হলো টেন্সের যে অক্সিলারি ভার্ব লাগে, তারপর মেইন ভার্বের বি3 লাগে, তারপর বাই লাগে, তারপর সাবজেক্টের অবজেক্ট লাগে। দেখছেন? কোন একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, তাহলে দেখেন এটা কিসে আছে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা আছে কিসে? অ্যাক্টিভে। এখন এই বাক্যটাকে আপনাকে যদি প্যাসিভে যদি করতে যদি বলা হয়, তাহলে আপনার প্রথম কাজ কি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তাহলে প্রথম হবে লেটার, লিখতে হবে লেটার। বাক্যটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই কি রাখবে? ওয়াজ ওয়্যার। আপনি জানেন ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়্যার হলো প্লুরাল। তো কি হবে? লেটার সিঙ্গুলার, ওয়াজ লাগবে। আপনারা সবাই একটা কথা জানেন যে কন্টিনিউয়াস টেন্সে সব সময় অতিরিক্ত কি যোগ হয়? বিং বিং। যোগ হয়। আর পারফেক্ট টেন্সে অতিরিক্ত কি যোগ হয়? বিং যোগ করতে হয়। সো বাক্য যদি কন্টিনিউয়াস, এখানে বিং না, এটা কেটে দেন। এখানে বিং না, এটা কেটে দেন। বিং আছে, বিং আছে, বিং এর পর কিন্তু কি লাগবে? বি3। এখানে বি3 না, এটাও কেটে দেন। অ্যান্সারটা কেন সি, আশা করি বোঝাতে পেরেছি। এই শারমিন আক্তার, আপনি কি ক্লিয়ার শারমিন? এবার ক্লিয়ার হয়েছি স্যার। হ্যাঁ, আপনি কিন্তু অনেকগুলো প্রশ্ন ভুল উত্তর করছেন, ঠিক আছে? আমার কিন্তু সবার নাম মনে থাকে, কারণ আমি তো এখান থেকে ভুলটাই দেখি আমার চোখে। তো মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমি শিক্ষক হওয়ার কারণে কিনা আমি তাও জানি না, মানে ভুলটাই কিন্তু চোখে সবার আগে পড়ে। ঠিক স্যার। ভুলটাই কিন্তু সবার আগে পড়ে চোখে। সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন। মিটিং, মিটিং রুম, আজকে মিটিং। এখানে বাক্যটা ইম্পারেটিভ আছে। ইম্পারেটিভ করে একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে যে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বি3। তাহলে যেহেতু ওপেন মেইন ভার্ব যেহেতু শুয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে কিন্তু কি লাগবে? লেট। লেট নাই, কেটে দিলাম এটা। লেট, লেট নাই, কেটে দিলাম। লেট আছে, কেটে রাখলাম। লেটের পর লাগবে অবজেক্ট, দা উইন্ডো। অবজেক্ট দা উইন্ডো আছে, লাগবে একটা বি, নিলাম বি। বির পর লাগবে বি3, নিলাম বি3, নিলাম বি3। এই দুইটা ওয়ার্ড কি আসমান থেকে আসছে নাকি? আশা করি বোঝাতে পেরেছি। দেখেন, এই যে বাক্যটা আপনারা 3 জন কমেন্ট করছেন, ক্লাসে কিন্তু 14 জন আছেন, ঠিক আছে? এখন আসলে
মানে সরকার আসলে আপনার কেন চাকরি দিবে সেটা আমি জানি না, কিন্তু আপনার যার চাকরিটা লাগবে, যার বয়স শেষের দিকে, সে তো হন্য হয়ে যাওয়ার কথা, তার তো খাওয়া দাওয়া সব ছেড়ে দেওয়ার কথা, তার তো জীবনে স্যার কোনো ইয়ে থাকার কথা না। এই প্রশ্নটার সময় একটু কম দিচ্ছেন স্যার, এই জন্য এই এটা একটু ইয়ে করে, টিভিটা কি হয়ে গেল ভাই? প্রশ্ন তো এখন আমার তো অনেকগুলো কোশ্চেন, আমার কিন্তু প্রতিটা প্রশ্ন এক একটা নিয়ম, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে সবাই স্যার এটাই বলতেছিলাম যে এটা সময় কম দেওয়াতে হয়তো কমেন্ট কম করা হয়েছে এই তাহলে জন্য সবাই স্যার। এটা করেন। হ্যাঁ, তাহলে এটা করেন। ভালোবাসি এবং রেসপেক্ট করার কারণে আমি বলছি আমি সবার ভালো চাই, কারণ আপনি ভুল করলেই তো আপনি শিখতে পারবেন, নতুন করে আপনারা আমি আমার ব্যাখ্যাটা দিব। হ্যাঁ, বলুন তো এটা কি হবে বলেন। শুনেন, এই যে বাক্যটি জানেন, ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই যে হু, কোন বাক্যে হু থাকলে বাই হোম লাগবে, বাই হোম না কেটে দিলাম, এই যে বাই হোম নিলাম, ঠিক আছে, ওকে বাই হোম নিলাম। এখন বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর লাগবে কিন্তু অক্সিলারি ভার্ব। এখানে যে আছে সাবজেক্ট, এটা কেটে দিলাম, এই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব নিলাম। দেখেন বাক্যটা যদি কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত কি লাগবে? বিং লাগে। কি লাগে? বিং। এই বাক্যটাতে বিং নেই, এটা কেটে দেন। আশা করি বোঝাতে পেরেছি। এই গেল একভাবে। দ্বিতীয় ভাবে হলো, দেখেন বাক্যটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, শুধু কি খুঁজবেন? শুধু বিং খোঁজেন, বিং খোঁজেন। এখানে বিং নাই, এখানে বিং নাই, এখানে বিং নাই। এক্সাম স্ট্র্যাটেজিটা আমাদেরকে এইভাবে ফলো করতে হবে, ঠিক আছে? এই কারণে কোশ্চেন যত বেশি সলভ করুন, তত বেশি আপনি এক্সপার্ট হবেন। সবাই তাহলে এই বাক্যটি সলভ করেন। শুনেন, এখানে একটু শুনেন। এই যে ব্লো, ব্লো এওয়ে অর্থ উড়িয়ে নিয়ে যাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো এওয়ে অর্থ কি? উড়িয়ে নিয়ে যাওয়া। আর ব্লো আউট অর্থ নিভে যাওয়া। অর্থ কি? নিভে যাওয়া, নিভে যাওয়া। আগে লিখে নেন আগে। বলছে দ্য লাইট হ্যাভ বিন ব্লোন। লাইট কি হয়েছে? কিছু একটা হয়েছে। ড্যাশ বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, মানে তীব্র বাতাসে বাতিটি নিভে গেল। তীব্র বাতাসে বাতি কি হলো? নিভে গেল। সো সরি, নিভে যাওয়া মানে কি? ব্লো আউট। নিভে যাওয়া মানে কি? ব্লো আউট। ওকে, স্যার একটু কথা ছিল। বলেন। স্যার এটা তো গ্রুপ ভার্ব না স্যার? হ্যাঁ, স্যার এই গ্রুপ ভার্ব এগুলো যত পড়ি ততই ভুলে যাই, যত পড়ি ততই ভুলে যাই, মনে হয় আপনি সবচেয়ে বেশি আপনি কি মনে করেন আমরা মনে রাখতে স্যার। পারি? আপনার কি মনে হয় আমার মনে থাকে? বাস্তব কথা বলতেছি। মুখস্থ করার জিনিস, এটা যার যত বেশি অভ্যাস আছে সে তত বেশি মনে রাখতে পারে। আমারও মনে থাকে না, আমি বাস্তব কথা বললাম, ঠিক আছে? শুধু শুধু মিথ্যা কথা বলে লাভ কি? আপনার সামনে আমি আমার বাহাদুরি দেখাইতে পারবো, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সত্য তো সত্যই। এটা কিন্তু মুখস্থ করার জিনিস, কারণ এটা মুখস্থ, এটা বোঝার জিনিস। আমি কিন্তু এই নিয়ম পড়ার আগে আপনার, আমি কি আপনাদের কাছে পড়া, আমি কি কোনো নিয়ম দেখি মনে হয়? নিয়ম কি দেখি নাকি? কিন্তু মুখস্থ জিনিস তো ভাই অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে? শুনেন, এই যে as soon as, as soon as, এই as soon as অর্থ হলো যেই মাত্র, ঠিক আছে? সাধারণত তার আগের অংশ থাকে পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে?
অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আগে পরে দুটি অংশ কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে। বাট বাংলাদেশি রাইটারদের মতে আগেরটা কখনো কখনো ফিউচার ইনডিফিনিট হলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে। বাট এটা কখনো মেজর না, এটা হলো গিয়া, এটা মনে রাখবেন পাশাপাশি, এটা নোট করে লিখেন। আর এটা হলো মেইন নিয়মটা, এটা হলো মেইন নিয়ম, ঠিক আছে। এটা অক্সফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটির বইগুলো অনুযায়ী এটা হলো মেইন নিয়ম, আর এটা হলো বাংলাদেশে, এটা হলো বিডি রাইটারদের নিয়ম অনুযায়ী। আপনারা চাইলে মানে ফুট নোট করে রাখেন। দেখেন, আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম, এস সুন এস, যেই মাত্র। আচ্ছা, যেহেতু এস সুন এস যেহেতু পাইছেন, এটা কিসে আছে, এটা পাস্ট ইনডিফিনিট আছে না, তাহলে এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট লাগবে, এটাও কি লাগবে, পাস্ট ইনডিফিনিট লাগবে। এটা কি পাস্ট ইনডিফিনিট, এটা কি পাস্ট ইনডিফিনিট, এটা কি পাস্ট ইনডিফিনিট? সবাই কি ক্লিয়ার একটু বলেন, আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। এটা কথা বলি, আপনারা আমার যে ক্লাসগুলো পেয়েছেন, আই থিঙ্ক দিস ক্লাস আর বেস্ট ক্লাস ইন ইউর লাইফ। এবং এই তথ্যগুলো পরীক্ষার হলে সেই দিন একবার একটু দেখে যাবেন, ঠিক আছে। আগামীকালকে পরীক্ষার আগে আমি আপনাদের যে কয়টা ক্লাসে নিয়েছি শুধু নোটগুলো একবার একটু দেখে যাবেন, বাকিটা পরীক্ষা দিয়ে এসে জাজ করবেন, ঠিক আছে। বা আজকেও ক্লাসটি নিচ্ছি, কালকেই দেখবেন যে মানে কতগুলো জিনিস সংশ্লিষ্ট থাকে। আর কিছু বললাম না, সবাই কি এটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী বাক্যে আসি। তাহলে এটা সলভ করেন। দেখেন, with a view to look forward to supposed to object to subject to confess to addicted to accustomed to would you mind এটা ইউ লিখবেন, ঠিক আছে। would you mind, শুধু মাইন্ড, cannot help, stop, suggest, এই ওয়ার্ডগুলোর পর সবসময় কি ভার্ব প্লাস আইনজিআইটি লিখে নেন। এই ওয়ার্ডগুলোর পর সবসময় কি হয়, ভার্ব প্লাস আইনজিআইটি লিখে নেন। আগামীকাল এই নিয়ম থেকেও একটা প্রশ্ন থাকবে, মানে এগুলো থেকেই প্রশ্ন আসে, এগুলো মৌলিক নিয়ম। আগামীকাল এই নিয়ম থেকেও একটি প্রশ্ন থাকবে, সবাই আগে একটু লিখে নেন। এবং এখন আর এই যে মোফতাহুর রহমান, হ্যাঁ, মাহতাউর রহমান লিখছে সি, কেমনে যে সি লিখছে সেটা উনি বলতে পারবে, আর ওনার খোদায় যে তাসলিমা কক্স, এই মেয়েটা ক্লাসে কোনো মনোযোগ দেয় না, ঠিক আছে। এই মেয়েটার ক্লাসে কোনো মনোযোগ থাকে না। এই বাক্যের অ্যান্সার ডি তো কোনোভাবে যায় না। আপনি কনফিউশনে পড়লে আপনার সি হতে পারে, ডি তো কোনোভাবে প্রাসঙ্গিক না। এই তাসলিমা, আপনি কি এখন ক্লিয়ার? জি স্যার। ভুল যা করেন এখানে করেন, আগামীকালকে যদি ভুল করেন তাহলে কিন্তু জীবন শেষ হয়ে যাবে। দেখেন, এই যে লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এর পর লাগবে ভার্ব প্লাস আইএনজি, টু আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, তো এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী বাক্যে চলে যান। সবাই এই বাক্যটি সলভ করবেন। হ্যাঁ, সবাই এই বাক্যটি সলভ করবেন।
দেখেন এই যে এখানে আছে কি অ্যাজ ইফ না, এই অ্যাজ ইফ এর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট। এখানে যে রিসান লিখে দিচ্ছে আগে পুরো নিয়মটা। অ্যাজ ইফ অ্যাজ দো আছে, আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্স, আগের অংশ যে কোনো প্রেজেন্ট হলে পরবর্তী অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি আগের অংশ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখেন এই যে রিসান ওয়ার্কস এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে পরেরটা কিন্তু কি লাগবে পাস্ট ইনডিফিনিট। এটা পাস্ট ইনডিফিনিট না, এটা কেটে দেন, এটা পাস্ট ইনডিফিনিট না, এটা কেটে দেন, এটা পাস্ট ইনডিফিনিট না, এটা কেটে দেন। আশা করি বোঝাতে পেরেছি। রেজাউল করিম, আপনি কি বুঝতে পারছেন রেজাউল করিম ভাই? জি স্যার, একটু মিস্টেক করে বলছিলাম স্যার। হ্যাঁ, বাকিরা বুঝতে বাকিরা পারিনি। ক্লিয়ার কিনা? বাকিরা এই নিয়মটি ক্লিয়ার কিনা? স্যার জি স্যার অ্যাজ ইফ ক্লিয়ার। সেকেন্ড যেটা বললেন স্যার পাস্ট ইনডিফিনিট, পরেরটাও পাস্ট ইনডিফিনিট। পরেরটা পাস্ট পারফেক্ট, PER জি লেখা। স্যার, ঠিক আছে স্যার, ওকে। ধন্যবাদ। আর এখানে সব নিয়মই কিন্তু আপনাদের আগে পরে পড়া হয়েছে, কোনোটা বাকি থাকার কথা না, কারণ আপনাদের এই সেন্টেন্স কারেকশনের ক্লাস হলো শেষের দিকে, সকল গ্রামারের সামষ্টিক রূপ এখানে কিন্তু সব টপিকে আসতেছে কথার মাধ্যমে, ঠিক না? এখানে সবগুলোই রেখেছি, কারণ আমি তো ধরে নিচ্ছি আপনাদের সব পড়া হয়েছে। ওকে, দেখেন আপনারা জানেন একটি কথা, সেটি হলো দেখেন এখানে কি বলছে অ্যাবিলিটি, এটা কিন্তু মাত্র দেখেন কোন একটা এখানে বলছে ভার্ব বের করতে, এই ITY আছে মানে নাউন, ITY আছে মানে নাউন। আর ভার্ব হতে হলে কি লাগে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি EN থাকে তাহলে সেটা ভার্ব হয়। যেমন অ্যাক্ট, ACT অ্যাক্ট, একটা ভার্ব ফর্ম কি ইনঅ্যাক্ট। এই যে এই বল, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম হলো অ্যাবিলিটি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি ইনাবল। আবার কোন একটা ওয়ার্ডের শেষে যদি আপনার EM যোগ হয় তখনই কিন্তু তা ভার্ব হয়। যেমন পাওয়ার, এই পাওয়ার কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ, এটার ভার্ব ফর্ম কি এম পাওয়ার। কোন একটা ওয়ার্ড শেষে আই এম যোগ হয়ে কিন্তু কি হতে পারে ভার্ব হয়। দেখেন আই এম, ইম, PRESS, প্রেস, প্রেস হলো নাউন প্রেস, আর ইমপ্রেস কি ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে কি লিখবেন, কোন ওয়ার্ডের শেষে IM, EM এবং EN এই তিনটি ওয়ার্ড যোগ হয় তা ভার্ব হয়, একটু লিখে রাখেন। সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন। কিসের? এটা আমাদের নাস্তার টাকা প্রতিদিন 50 টাকা পারফরমেন্সের উপরে। যদি আজকে আপনার পারফরমেন্স ঠিক থাকে, সবকিছু যদি ডান থাকে, যদি কোনো কমপ্লেন না খান তাহলে ভালো, ও একাই এত পাইছে। ও সারাদিন হয়েছে 7 দিনে কোনো কমপ্লেন নেই। ফাইন। আমি 7 দিনে 6 দিন পাইছি, একদিন একটা লাইভে ঝামেলা হয়েছে 50 টাকা। দেখেন এখানে কি বলছে, বিউটিফুল, কোন ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে, ফুল থাকলে তাকে হয় অ্যাডজেক্টিভ হয়। বলছে নাউন বের করতে, এই দেখেন এই বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর এলো অ্যাডজেক্টিভ প্লাস এলো অ্যাডভার্ব, এটা আপনি জানেন। OUS হলে তা হয় অ্যাডজেক্টিভ, এটাও জানেন। আর IFY হলে তা হয় ভার্ব, এটাও জানেন। আর TY, TY, CY, ITY হলে তা নাউন হয়।
রেজাউল করিম চৌধুরী, এই রেজাউল করিম চৌধুরী হয়েছে? জি স্যার, বুঝতে আপনার চেহারাটা একটু দেখতে চাই, আপনি একটু ক্যামেরাটা অন করেন। ভালো, হ্যাঁ একটু, আরে আপনি তো ভালো ছোট ভাই আমার, হ্যাঁ তাহলে জাহিদ আজকের সেরা পারফর্মার, কংগ্রেচুলেশন ম্যান। থাকবে না কেন? ওরা তো থাকে রুমে, আমাদেরকে দেখা লাগে তোদের বাসটা খেয়ে আমরা এক জায়গায় কোনো কিছু যায় সেটাই বাস খেয়েছে। ভঙ্গি তো কি বলতে হবে আমাদের দেখেন এই ডিভাইডেড, যখন কোনো কিছুর ক্ষেত্রে শুধুমাত্র দুইজনকে বোঝায়, যখন কোনো কিছুর ক্ষেত্রে শুধুমাত্র দুইজনকে বোঝায় তখন বিটুইন, আর দুইয়ের অধিক বুঝালে এমং। দুইয়ের এমং হয় কত বুঝালে? দুইয়ের অধিক বুঝালে এমং, আর দুইজন বুঝালে বিটুইন। দুইজন বুঝালে বিটুইন, দুইয়ের অধিক বুঝালে এমং। দুজন বুঝালে বিটুইন, আর দুইয়ের অধিক বুঝালে এমং। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে বলছে হি ডিভাইডেড দ্য মানি, দেয়ার আর টু চিলড্রেন। কয়টা চিলড্রেন? দুইটা চিলড্রেন। এই জন্য কি লাগবে? আশা করি বোঝাতে পেরেছি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। তাহলে এটা করেন দেখি। তাহলে এই বাক্যটি সলভ করবেন সবাই, এবং এটা সলভ করার পাশাপাশি আমরা পুরো জিনিসটাই আলোকপাত করে দিচ্ছি। স্যার মরা মরা পাঁচ মরা আপনি শিখাইছিলেন স্যার। হ্যাঁ শিখাইছি। জি স্যার, মরা জি মরা স্যার। পাঁচ মরা। তাহলে আবার একটু জাস্ট সংক্ষেপে লিখে নেন, ঠিক আছে? হ্যাঁ দেখেন, ডাই অফ অর্থ রোগে মারা যাওয়া, ডাইফ্রাম অর্থ কারণে মারা যাওয়া, ডাই শান্তিতে বা দারিদ্র্যে মারা যাওয়া, ডাইফর দেশের জন্য মারা যাওয়া, ডাই বাই দুর্ঘটনা বা আত্মহত্যা করে মারা যাওয়া। ঠিক আছে, যেহেতু লেখা আছে আর বললাম না। দ্য ম্যান ডাইস ড্যাশ ওভার ইটিং, ওভার ওয়ার্কিং, ওভার এক্সারসাইজিং, ওভার স্ট্রেসিং। মানে যখন কোনো মানুষ অতিরিক্ত কোনো কারণে মারা যাবে সেটা কি হয়? প্রম হয়। সেটা কি হয়? প্রম হয়। যেটা হয়েছে সেটা তো দ্রুত বলবেন, তাহলে আমরা সামনে চলে যেতে পারবো। হ্যাঁ সবাই এটা করেন। কারো কারো বাসার ভিতর থেকে আওয়াজ আসতেছে। হ্যাঁ শুনেন, এই সিন্স এবং ফর বসে নির্দিষ্ট সময় বা কাটায় কাটায় সময় বুঝাতে, আর সিন্স বসে কখন? অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে। অনির্দিষ্ট সময় বা শুরুর সময়ের ক্ষেত্রে। দেখেন, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে। সিন্স ফ্রাইডে মানে কি? শুক্রবার লাস্ট থেকে, মানে গত শুক্রবার থেকে। ফ্রাইডে লাস্ট মানে কি? এটা অনির্দিষ্ট সময় বোঝায়। এই নিয়মটাকে আমি পড়াইছি না প্রিপোজিশনের ক্লাসে? একটু বলেন তো সবাই। এটা প্রিপোজিশনের ক্লাসে পড়াইছি। জি হ্যাঁ স্যার। তাহলে লাগবে না আজকে। শুনেন আমি এটা বলে দিচ্ছি, শুনেন। ফর এর পর কাটায় কাটায় সময় বা সংখ্যাবাচক সময় বা নির্দিষ্ট সময় বুঝায়। এই কারণে এখানে এরকম কোনো কিছুই নেই। বাট এখানে বলছে ফ্রাইডে লাস্ট, গত শুক্রবার থেকে তিনি অসুস্থ। গত শুক্রবার কখন থেকে? সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে, রাত থেকে? স্পেসিফিক না। বাট একটা জিনিস শিওর, তিনি যে অসুস্থ তা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। এই জন্য এটা এখানে কি বোঝাচ্ছে? শুরুর সময় বোঝাচ্ছে। এই জন্য এটা এখানে সিন্স হলো অ্যান্সার।
এই তাসলিমা আক্তার, আপনি কি বুঝতে পারছেন? তাসলিমা, স্যার যদি যদি থাকতো শুক্রবার সন্ধ্যা থেকে তাহলে ফর্ম বসতো। শুক্রবার যদি নির্দিষ্ট করে বলতো আর কি যে আপনি এত ঘন্টা, শুক্রবার 1টা থেকে, একবার কাটায় কাটায় বললে হতো আর কি সেটা ফর। মানে একটা না, মনে করেন লেখা ছিল সন্ধ্যা থেকে। সন্ধ্যা কোনো সময় নাই স্পেসিফিক, সকাল তো যে কোনো সকালে হতে পারে। এখন আমার জন্য যেটা সন্ধ্যা, আপনার জন্য তো সেটা সন্ধ্যা না হতে পারে। সকাল বলতে কি সকাল 8টাকে বোঝায় না 7টাকে বোঝায় নাকি 4টাকে বোঝায় বলেন? আবার অনেকে তো 11টায় উঠে। ওকে স্যার। সবাই তাহলে এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। এটা স্যার সেম ওইটাই হবে স্যার সিন্স। দেখেন বলছে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি 2000 সাল থেকে। এখন 2000 কখন থেকে? মাঝামাঝি থেকে, নাকি শুরু থেকে, নাকি শেষ থেকে, নাকি জানুয়ারি থেকে, না ফেব্রুয়ারি থেকে? আর যেহেতু ফর যেহেতু নাই, এটা সোজা কথায় শুধু চেঞ্জ বসাবেন, ঠিক আছে? যেহেতু বিসিএস এর প্রশ্ন, সেখানে আমার আর আপনার হাত দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক আছে? টাইম বুঝালে কি স্যার সিন্স বসবে? পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম, আপনি এত এত ইংলিশ মারার কথা বলার দরকার নেই আমার সাথে, ঠিক আছে? শুধু শুরুর সময় বা অনির্দিষ্ট সময় বুঝেন। পয়েন্ট অফ টাইম এসে ভক্ক ঠিক মাথা নষ্ট করার দরকার নাই, যেভাবে শিখেছি এভাবে শিখেন, ঠিক আছে? যদি একটা এক্সাম্পল মনে হয় আপনি পারেন না, সেটা আপনি আমার জন্য লাল দাগ দিয়ে রেখে দিবেন। এতটুকু এনশিওর করি আপনাদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আজকে আমাদের মানে এই জায়গায় এতগুলি প্রশ্ন ছিল। এখন যদি আপনাদের কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে একটু বলতে পারেন, ঠিক আছে? আপনাদের কারো কি কোনো জায়গায় কোনো সমস্যা যদি থাকে সেটা আপনারা আমাকে একটু বলতে পারেন যে স্যার আমি এই প্রশ্নটা বুঝি নাই বা এখানে একটু সমস্যা আছে, আমি সলভ করে দিব, ঠিক আছে? আপনারা 5 মিনিট সমস্যা দেখবো। বিশেষ করে তাসলিমা আপা, আপনার বাসায় যে প্র্যাকটিস যে করেন, কোনো সমস্যা হয় থাকলে আমাকে এখনই দেখান। সবাই আপনি খাতাটা ইয়ে করেন, কারণ হ্যাঁ। আয়ান স্যার, আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়ি, এখন থেকে আরো ভালো করে কিভাবে প্রিপারেশন নিব? আপনি আমাদের হলো 48, 3rd ইয়ারে যদি পড়েন আপনি 47-এ ভর্তি হন। স্যার আমি তো একই মহিদুল বেস্ট অবস্থা। ক্লাস। হ্যাঁ ধন্যবাদ ভাই। হ্যাঁ স্যার আমি তো ডিগ্রি 3rd ইয়ারে ভর্তি হয়েছি এবারে, তো আমার তো কি? হ্যাঁ, ডিগ্রি 3rd ইয়ারে ভর্তি হয়েছেন। হ্যাঁ, তাহলে শেষ করেন, পাশাপাশি প্রাইমারির জন্য, প্রাইমারি আমাদের যে আপকামিং যে কোর্স আছে ওই কোর্সে ভর্তি হয়ে যাবেন, যেন পরবর্তী প্রাইমারি ধরতে পারেন। স্যার আমার চিন্তা হচ্ছে যে আমি বাংলায় মোটামুটি ঠিক আছে, সাধারণ জ্ঞান পড়লে ঠিক আছে, তারপরে ম্যাথও মোটামুটি ঠিক আছে, কিন্তু ইংলিশে একেবারেই দুর্বল। মানে এদিক থেকে পড়ে যায়, এদিক থেকে শেষ হয়ে আমাদের যায় এরকম। বিদ্যাবাড়ির পেজে যতগুলো ইংলিশ ক্লাস হয়, যত সারা ক্লাস হয়, সবগুলো ক্লাস দেখেন। আর আচ্ছা আমাদের স্যার, প্রশ্ন কালকে তো করে পরীক্ষা, মনে করেন কনফিউশন আছে, 50-50 চান্স, তাহলে কি দাগাবো কি দাগাবো না? এই যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে এই ভাই, কথা শুনেন। এই ধরেন আপনি যদি মনে করেন যে আপনার 50% মানে প্রশ্ন কি 100 মার্কের পরীক্ষা না, জি স্যার। যদি মনে হয় যে আপনি 40টা আপনি কারেক্ট করে ফেলছেন, তাহলে আর দাগানোর দরকার নাই, তাহলে আপনি এমনিতে প্রিলি পাস করবেন। আপনি যদি 100তে যদি 90 যদি পান, এই 90 পাইলে আপনার যেই গতি, এই 40 পাইলে আপনি পাস, একই গতি। আপনার চাকরি হওয়া নাকি না হওয়া এটা নির্ভর করবে আপনার লিখিত পরীক্ষার উপর, ঠিক আছে? স্যার ইংলিশের জন্য কোন বই পড়া দরকার? ইংলিশের জন্য ক্লাসরুম প্র্যাকটিস এই বইটা আছে, একটু নিয়ে আসুন। এই যে এটা কি স্যার আছে? কি লিখিত পরীক্ষা হয়? ইংলিশের জন্য ক্লাসরুম প্র্যাকটিস বইটা কিনবেন, আমাদের মানে শ্রদ্ধেয় এমডি স্যারের বইটা, ঠিক আছে? এমআই প্রধান স্যারের ক্লাসরুম প্র্যাকটিস বইটা প্র্যাকটিসের জন্য পড়বেন, ঠিক আছে? ওটাই বেস্ট, এটা ওটা না। ওকে, তো যদি কোনো কারণে দেখেন যে আপনি 40টার উপর আপনি দাগায় ফেলছেন বা সঠিক হয়ে গেছে, তখন আপনি কাজটা কি? তখন আপনার কাজ হলো ভাইয়া, আপনি আর দাগানোর দরকার নেই, আপনি বসে থাকেন। আর নয় কলমটা আস্তে জানালা দিয়ে ফেলে দেন। রিস্ক কেন নিবেন? কারণ আপনি যদি এমসিকিউ তে যদি 99 যদি পান, আপনার লিখিততে চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা 1% সহায়তা পালন করবে না। বাট লিখিততে আপনি 1 মার্কও ছেড়ে আসবেন না, লিখিততে সব লিখে আসবেন। কারণ এমসিকিউ শুধুমাত্র এটা শুধু আপনার প্রিলিমিনারি যাচাই পরীক্ষা। এই নম্বরটা আপনার ভাইভাতে কাউন্ট হবে না, এই নম্বরটা আপনার লিখিত পরীক্ষাতে কাউন্ট হবে না। এই জন্য যদি মনে হয় যে আপনি 40টা প্রশ্ন সঠিক উত্তর দিয়ে ফেলছেন, আপনি যিনি পরীক্ষা দেয় তিনি সবচেয়ে ভালো বুঝেন, তিনি তখন কি করবেন? তিনি আপনার দাগানোর রিস্ক দরকার নেই, বসে থাকেন। আর সর্বপ্রথম প্রশ্ন পাওয়ার পর জিকে দাগাবেন আগে। হ্যাঁ, সবাই সেট কোড
এবং রোল নাম্বার মানে ওএমআর খুব আস্তে ধীরে OMR যত আস্তে পারেন যত আস্তে আস্তে ফিল আপ করবেন, কারণ আপনি এখানে যদি ভুল যদি করেন, এখানে যদি ভুল যদি হয় খেলা শুরুর আগেই বাদ, পরীক্ষা শুরুর আগেই কিন্তু খেলা শেষ। তো এটা খুব সাবধানে। সর্বপ্রথম জিকেতে চলে যাবেন, সাধারণ জ্ঞান দাগাবেন আগে, তারপর দাগাবেন হলো বাংলা, তারপর ইংলিশ, এন্ড ফাইনালি ম্যাথ দাগাবেন। আশা করি পারবেন। আর আজকে আজকে রাতে 10টায় ঘুমিয়ে পড়বেন, আজকে 8 ঘন্টা ঘুম চাই। যদি সম্ভব হয় ইফতারের পর সাধারণ জ্ঞান রিসেন্ট মানে সাম্প্রতিক যদি কোনো ইস্যু যদি থাকে একটু দেখে নেবেন, সাম্প্রতিক বিষয়গুলো একটু দেখবেন, ঠিক আছে? বাট আজকে রাতে কোনো পড়াশোনা লাগবে না, শুধু জাস্ট ঘুম। আজকে রাতে যে যত কম ঘুমাবেন তার কালকে পরীক্ষা তত বেশি খারাপ হবে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি আজকে পড়বেন? আপনি সারা বছর কি করছেন? গলার ঘাস কাটতেন, আজকে পড়তেন? আজকে কোনো পড়াশোনা নাই, আজকে রিল্যাক্সে থাকবেন। প্রয়োজনে আজকে সারাদিন আজকে সারা রাত গান শুনেন, গজল শুনেন, আল্লাহর ইবাদত করেন, ঠিক আছে? মানে আপনাকে আজকে মাইন্ডটা ফ্রেশ রাখা লাগবে, কারণ কালকে আপনি যদি কোনো স্ট্রেস নিয়ে যদি যান পারা কোশ্চেন ভুল করে আসবেন। বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটাও ভুল করবেন তাড়াহুড়া করতে গিয়ে। আর কোনোভাবেই পরীক্ষার হলে তাড়াহুড়া করা যাবে না, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। আমি আবার স্যার বলতেছি, কালকে পরীক্ষা আছে কি? কোনোভাবেই পরীক্ষার হলে তাড়াহুড়া করবেন না। প্রতিটা প্রশ্ন আগে ভালো মতো পড়বেন। আপনারা প্রশ্ন না পড়ে মানে তাড়াহুড়া করতে গিয়ে 4-5টা কোশ্চেন ভুল করেন। প্লিজ এই রকমের বোকামি করবেন না। হ্যাঁ, তাসলিমা কি জানি বলতে চাচ্ছিলেন? স্যার কালকে তৃতীয় ধাপের পরীক্ষা আছে। কালকে হলো NTRC পরীক্ষা, আপনি আবেদন করেন না কেন স্কুল ধাপে? আপনি তো পারতেন, আপনি আবেদন করেন না কেন? আপনি তাহলে আমাদের পেজটা নিয়মিত ফলো করেন না। আমাদের NTRC স্কুল কলেজ ধাপ, স্কুল 1 স্কুল 2 এগুলোতে আমরা ভিডিও মানে আমাদের ক্লাস দেওয়া আছে। একটা চাকরি আপনার জীবনের মোড় ঘুরে যেত, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে আজকে আমরা কথা বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর কি আর কোনো প্রশ্ন আছে? আমরা নামাজের ব্রেকের সাথে একসাথে দিয়ে দিলাম, ঠিক আছে? যদি কার কোনো প্রশ্ন না থাকে, তবে আমি যেই নিয়মগুলো আলোচনা করছি আপনাদের লাইফের সেরা জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি, আর আগামীকালকে প্রমাণ পাবেন, ঠিক আছে? এই নিয়মগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, বি হ্যাপি এন্ড স্প্রেড হ্যাপিনেস। ধন্যবাদ।